তো আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আজকে যে ক্লাস করব সেটা হবে আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যে চারটা অংশ আছে তার দ্বিতীয় অংশ কস্ট অফ কমার্শিয়াল পেপার, এটা নিয়ে। তো আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপারের রুলস গুলা দেখবো। আর পাশাপাশি 2 নাম্বার এবং 3 নাম্বার, সাথে 3 নাম্বারটা আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক ঋণের ব্যয়। তো আমরা এর আগের ক্লাসে কস্ট অফ ট্রেড ক্রেডিট সম্পর্কে জেনেছিলাম। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো কস্ট অফ কমার্শিয়াল পেপারকে সংক্ষেপে বলা হয় কেসিপি, বাণিজ্যিক পত্রের ব্যয়। আচ্ছা, আপনাদের বাণিজ্যিক পত্র সম্পর্কে কি কোনো ধারণা আছে? বলতে পারবেন বাণিজ্যিক পত্র কাকে বলে, এর কাজ কি? না কেউ পারবেন ভাইয়া। না বলতে? না আচ্ছা ভাইয়া, খেয়াল দেখেন, আসতেছে না। আচ্ছা এখানে বাণিজ্যিক পত্রটা হচ্ছে কি, আপনার কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থাকে যারা টাকা সংগ্রহ করার জন্য কিছু পেপার ইস্যু করে। ওই পেপারটার কাজ কি? মনে করেন আপনি একটা পেপার ক্রয় করতেছেন 900 টাকা দিয়ে, আর সেই পেপারের মূল্য আছে হচ্ছে 1000 টাকা, ফেস ভ্যালু লেখা আছে 1000 টাকা। আপনাকে ওই 1000 টাকা পেতে হলে এখন 900 টাকা বিনিয়োগ করতে হবে। 3 মাসের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে। তো নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি ওই পেপারটা জমা দিয়ে যার নিকট থেকে পেপারটা আনছিলেন তার নিকট থেকে আপনি 1000 টাকা নিয়ে আসবেন। তো এখানে দেখেন আপনার লাভটা কোথায়, আর ওই যে প্রতিষ্ঠান আপনাকে 1000 টাকা দিচ্ছে তার লাভটা কোথায়। আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে 900 টাকা প্রতিষ্ঠানকে দিচ্ছেন, আর প্রতিষ্ঠান এভাবে 900 টাকা করে অনেক বাণিজ্যিক পত্র তারা ইস্যু করে। তো 900 টাকা করে নেওয়ার পরে তাদের কাছে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট জমা হয়, ওই টাকা দিয়ে তারা 3 মাস বা 6 মাসের জন্য ব্যবসা করে। ব্যবসা করে আপনাকে তারা 900 টাকার বিপরীতে 3 মাস বা 6 মাস শেষে কি দিচ্ছে, 100 টাকা লাভ দিচ্ছে। এটাই হচ্ছে তাদের লাভ। আর আপনার লাভ, আপনার লাভ হচ্ছে 100 টাকা, আর তারা কিভাবে লাভ করতেছে? তারা কিন্তু ওই 100 টাকা দিয়ে আপনার নিকট থেকে 900 টাকা 3 মাসের জন্য বা 6 মাসের জন্য নিয়ে ব্যবসা করলো। আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করলো, করে আপনাকে কিছু অংশ লাভ দিল। এতে করে তাদেরও লাভ হলো, আপনারও লাভ হলো। ঠিক আছে? এটা হচ্ছে মূলধন ভাই, সংগ্রহের জন্য বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান আহ ইস্যু করে থাকে। ভাইয়া, হ্যাঁ। ভাই এটা কি অনেকটা প্রাইস বন্ডের মতো? প্রাইস বন্ডের মতো বলা যায়, কিন্তু সরাসরি প্রাইস বন্ডের মতো না। ওরকম টেকনিক্যালি কাজ বাস সব এখানে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, প্রাইস বন্ডে তো অনেক নির্দিষ্ট হারে টাকা থাকে না, লটারির মাধ্যমে করতে হয়। এখানে আপনার নির্দিষ্ট হারে বলে দেয় যে কয় টাকা দিবে আপনার, আর আপনি কয় টাকা দিয়ে কিনতেছেন। আচ্ছা, এখানে দেখেন বলছে যে অঙ্কে ইস্যু এ পেপার অথবা কমার্শিয়াল পেপার উল্লেখ থাকবে। তাহলে কস্ট অফ কমার্শিয়াল পেপার আমরা কখন নির্ণয় করব? যখন অঙ্কে ইস্যু এ পেপার অথবা কমার্শিয়াল পেপার উল্লেখ থাকবে তখন। তো কস্ট অফ কমার্শিয়াল পেপারকে সংক্ষেপে বলে কেসিপি। তো কেসিপি নির্ণয় সূত্র কি ছিল? এফবি মাইনাস এসবি ডিভাইডেড এনএসবি। এফবি মাইনাস এসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি ইন্টু 100। তারপরে এই কেসিবির আমরা কি নির্ণয় করব? ইআইআর। যেমন এর আগের ক্লাসে আমরা কেটিসির ইআইআর নির্ণয় করেছিলাম, তো এখন আমরা কেসিবির ইআইআর নির্ণয় করব। তো কেসিবির ইআইআর নির্ণয় সূত্র হচ্ছে কি, অন প্লাস এফবি মাইনাস এসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি মাইনাস 1 ইন্টু 100। আর এই অংশটা কিন্তু পাওয়ারে থাকবে। এবার আমরা এর শর্টের সব ফুল মিনিং গুলো দেখবো। কেসিবির পুনরূপ হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রের ব্যয়। ইআইআর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার। এফবি হচ্ছে ফেস ভ্যালু, লিখিত মূল্য বা অভিহিত মূল্য। এসবি হচ্ছে সেলস ভ্যালু, বিক্রয় মূল্য। এনএসবি হচ্ছে নিট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য। আর এখানে নিট বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করব? এনএসবি বের করার সূত্র হচ্ছে এসবি মাইনাস কস্ট। এসবি থেকে যদি আমরা আনুষঙ্গিক ব্যয় বাদ দিই তাহলে আমরা পাবো এনএসবি। আচ্ছা, এবার কস্ট গুলা কি কি নামে থাকতে পারে দেখেন। কস্টের মধ্যে সাধারণত যে বিষয়গুলো উল্লেখ থাকে সেগুলো হলো ফ্লোটেশন কস্ট, উত্তোলন ব্যয়, ইস্যুইং কস্ট, ইস্যু খরচ, স্ট্যাম্প ডিউটি আমদানি শুল্ক, ব্রোকারেজ ফি দালালি খরচ, ট্রেডিং রেটিং এক্সপেন্স দায় পরিশোধের সক্ষমতা যাচাই খরচ, প্রিন্টিং এক্সপেন্স মুদ্রণ খরচ, তারপরে আছে কমিশন, তারপরে আছে লিগাল চার্জ আইনি খরচ,
আর এখানে কস্ট অফ কমার্শিয়াল পেপার, যদি কস্টের টাকা যদি কখনো পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই টাকাটা ফেস ভ্যালুর উপর, পার্সেন্টটা ফেস ভ্যালুর উপর কেটে যে টাকা আসবে সেইটা আমরা সেলস ভ্যালু থেকে বাদ দিব। অর্থাৎ এই কস্টের ইয়েটা দুই ভাবে থাকতে পারে, সরাসরি টাকা থাকতে পারে, সরাসরি টাকা থাকলে তো সেলস ভ্যালু থেকে কস্ট বাদ দিলে হয়ে যাচ্ছে। আর যদি কখনো কস্টের পার্সেন্টেজ থাকে তাহলে আমরা তো সেলস ভ্যালু থেকে পার্সেন্টেজ বাদ দিব না, টাকা বাদ দিব। তাহলে সেই পার্সেন্টেজকে ফেস ভ্যালুর উপর কেটে টাকায় পরিণত করতে হবে, করে সেটা এসবি থেকে বাদ দিব। তাহলে পাবো হচ্ছে আমরা এনএসবি। দেখুন তো এই সূত্রটা বুঝছেন কিনা, এখানে যেটা আমি দেখালাম। জি। আচ্ছা, এটা ছিল হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমপি, একটা বিষয় ছিল আমাদের সূত্রে। এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, পরিপক্কতার মেয়াদ। এখানে দুইটা নোট দেওয়া আছে, অঙ্কে যদি এমপি এর মান দেওয়া না থাকে তাহলে 360 দিন ধরে নিতে হবে। আর ইট ইজ অনলি সোল্ড অনলি অন টাইম উল্লেখ থাকলে 360 দিন ধরে করতে হবে। অর্থাৎ এমপি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, অঙ্কে যদি কখনো আপনার ম্যাচুরিটি পিরিয়ড বলে না দেয় তাহলে আমরা 360 ধরে নিব। আর যদি নির্দিষ্ট কোনো টাইম বলে দেয় তাহলে আমাদের সেটা ধরে নিয়ে কাজ করতে হবে। এর পরবর্তী অংশটা ছিল আমাদের, অর্থাৎ এই কস্ট অফ কমার্শিয়াল পেপারের পরের অংশ, কস্ট অফ ব্যাংক লোন। আমরা তো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর 4 ধরনের ব্যয় নির্ণয় করব। তার মধ্যে 3 নাম্বার ব্যয় হচ্ছে এটা কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক ঋণের ব্যয়। যদি আমরা টাকাটা ব্যাংক ঋণের মাধ্যমে সংগ্রহ করি তাহলে আমাকে কতটুকু ব্যয় করতে হবে। এখন এই ব্যাংক ঋণের ব্যয় নিচে 3টে পদ্ধতিতে নির্ণয় করা যায়। ব্যাংক ঋণের ব্যয়টা নিচে 3টে পদ্ধতিতে নির্ণয় করা যায়, যার মধ্যে প্রথমটা হচ্ছে কালেক্ট বেসিস, সংগ্রহ পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে ডিসকাউন্ট বেসিস, বার্তা কৃত পদ্ধতি। আর তৃতীয়টা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস, কিস্তি পদ্ধতি। তো আমরা একটা একটা করে রুলস এখান থেকে শিখবো। প্রথমে দেখি কালেক্ট বেসিস। তো কালেক্ট বেসিসের সিস্টেমটা হচ্ছে কি, এই পদ্ধতিতে সুদ বা ব্যয় নির্ণয় খুবই সহজ। এই পদ্ধতিতে প্রদত্ত ঋণের উপর নির্দিষ্ট মেয়াদান্তে একটি নির্দিষ্ট হারে সুদ ধার্য করা হয়। এখানে দুইটা রুলস থাকবে, একটা আছে 1 বছর হলে আর একটা আছে 1 বছরের কম সময় হলে। তো এখান থেকে আমাদের মূলত নির্ণয় করতে হবে এপিআর, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। তো এপিআর নির্ণয় করার সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টু 100। এরপর এটা যদি 1 বছরের কম সময় হয় তখন আমরা ইআইআর নির্ণয় করব, সেটা সূত্র হবে অন প্লাস পিআই, অর্থাৎ পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স পাওয়ার 360 ডিভাইডেড এমপি মাইনাস 1 ইন্টু 100। তো এখানে আমরা পুনরূপগুলা দেখবো। এপিআর হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ইআইআর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এআই হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, পিআই হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট। এরপর টিএল হচ্ছে কি টোটাল অ্যামাউন্ট লোন, টোটাল লোনের যে অ্যামাউন্টটা থাকবে সেটা। সিবি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ তহবিল। এমপি ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে মেয়াদকাল। তো অঙ্কে মেয়াদ উল্লেখ না থাকলে সেটা 1 বছর ধরে করতে হবে। অঙ্কে কোনো বেসিসের কথা উল্লেখ না থাকলে কালেক্ট বেসিস ধরতে হবে। আমরা একটু আগে দেখে আসছি ব্যাংক লোনের 3টা বেসিস, তাই না? একটা হচ্ছে কি কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, আর হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। তো এর মধ্যে যদি কোনো বেসিস উল্লেখ না থাকে তাহলে কালেক্ট বেসিস ধরে অঙ্কটা করতে হবে। তারপর অ্যানুয়াল ইন্টারেস্ট এআই, অ্যানুয়াল ইন্টারেস্টকে সংক্ষেপে বলা হয় এআই, এবং কম্পেনসেটিং ব্যালেন্স সিবি এর পার্সেন্টেজ টোটাল লোনের উপর কাটতে হবে। আচ্ছা, এই দুটা বিষয় আমি আপনাদের একটু বোঝাবো একটু পরেই। তো আমরা ডিসকাউন্ট বেসিসটা সম্পর্কে একটু ধারণা নেই, যে এই পদ্ধতিতে সুদের প্রদেয় সুদের পরিমাণ ঋণ প্রদানের পূর্বে কেটে রাখা হয় এবং বাকি টাকা ঋণ গ্রহীতাকে প্রদান করা হয়। মনে করেন আপনি একটা ব্যাংকে গেছেন, সেখান থেকে 20 লক্ষ টাকা লোন নিবেন। এখন ব্যাংকে কিন্তু আপনাকে সরাসরি 20 লক্ষ টাকা নগদ হাতে তুলে দিবে না। তারা কি করবে, আপনি 20 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করছেন, তারা লোনটা গ্রান্টেড করছে, এইবার ওই লোনের পিছনে তারা কিন্তু একটা ক্ষতিপূরণ তহবিল কেটে রাখবে, যেটাকে আমরা এখানে দেখতেছি যে কম্পেনসেটিং ব্যালেন্স হিসেবে দেখাচ্ছে যে সিবি। তো দেখা যাচ্ছে আপনি 20 লক্ষ টাকা লোন নিছেন, তারা সিবি কেটে রাখবে হচ্ছে 20% বা 10% ধরে রেখে যে টাকাটা আসে। যদি 20%, 10% কাটে তাহলে 2 লক্ষ টাকা এখান থেকে তারা কি করবে, কেটে রাখবে, বা 1 লক্ষ টাকা যেটা আসবে সেটা কেটে রাখবে। রাখলে তাহলে আপনার কাছে আর নগদ কয় টাকা থাকতেছে, যদি 2 লক্ষ টাকা কেটে রাখে তাহলে থাকতেছে 18 লক্ষ টাকা। এরপর যদি ডিসকাউন্ট বেসিস হয়, এই পদ্ধতিতে কি বলতেছে, ঋণ প্রদানের পূর্বেই সুদের টাকা কেটে রাখা যায় এখান থেকে। তো এখানে বিষয়টা হচ্ছে এমন যে আপনি যে 20 লক্ষ টাকা ঋণ নিচ্ছেন সেই ঋণের সুদ দেখা যাচ্ছিল যে বছর শেষে
আহ 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা আসে। তো তারা বললো যে আমরা আপনার নিকট থেকে এই সুদটা বছর শেষে নিব না, আপনি যখন ঋণ নিচ্ছেন তখনই অগ্রিম কেটে রেখে দিব। তাহলে আমি প্রথমে ঋণ করলাম হচ্ছে 20 লক্ষ টাকা, তো ক্ষতিপূরণ তহবিল বাবদ এখান থেকে কেটে রাখলো 2 লক্ষ। তাহলে আমার নগদ পাচ্ছিলাম হচ্ছে 18 লক্ষ। তারপরে আবার কি করলো, বাৎসরিক যে সুদের টাকা হয় সেটাও অগ্রিম কেটে রাখলো, 2 লক্ষ টাকা। তাহলে আমি নগদ পাবো কয় লক্ষ টাকা বলেন তো? 16 লক্ষ বা ষোলো ষোলো লক্ষ লক্ষ টাকা ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট বেসিস হচ্ছে এই নিয়ম। সূত্র একই, একটু আগে আমরা যেটা দেখে আসলাম কালেক্ট বেসিসে, এখানে একই সূত্র। এপিআই নির্ণয় করতে হবে, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। এই এআইটা কিন্তু কালেক্ট বেসিসে নেই, কারণ কালেক্ট বেসিসে সুদ অগ্রিম দিতে হয় না, ডিসকাউন্ট বেসিসে সুদ অগ্রিম দিতে হয় বিদায় টোটাল লোন থেকে ক্ষতিপূরণ তহবিল আর বাৎসরিক সুদটা মাইনাস করতে হবে গুণ 100। এরপরে যদি 1 বছরের কম সময় হয় তখন ইআই নির্ণয় করতে হবে, 1 + পিআই ডিভাইডেড টিএল মাইনাস সিবি মাইনাস পিআই 360 ডিভাইডেড এমপি মাইনাস 1 × 100। এবার এই যে পিআই যে আমরা বলতেছি, পিআইটা আমাদের নির্ণয় করতে হবে কিভাবে, পিরিয়ডিক ইন্টারেস্ট পিআই টোটাল লোন ইন্টু ইন্টারেস্ট রেট ইন্টু এমপি ডিভাইডেড 360। তো অঙ্কে মেয়াদ উল্লেখ না থাকলে 1 বছর ধরে করতে হবে, আমরা একটু আগে একটা নোট দেখে আসছি। এবার অঙ্কে ডিসকাউন্ট বেসিস অথবা অ্যাডভান্স করা যে উল্লেখ থাকবে, যখন আমাদের অঙ্কে ডিসকাউন্ট বেসিস অথবা অ্যাডভান্স কথা উল্লেখ থাকবে তখন আমরা দেখে আসলাম যে ব্যাংকের 3টা পদ্ধতি হয়, কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস আর হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। যখন ডিসকাউন্ট বেসিস অথবা অ্যাডভান্স বলা থাকবে তখন ডিসকাউন্ট বেসিসে করতে হবে, আর যদি কোনো বেসিসের কথা উল্লেখ না থাকে তখন কালেক্ট বেসিসে করতে হবে। ইনস্টলমেন্ট বেসিসটা আমাদের এখন আপাতত লাগবে না, তো আমাদের এই 2টা রুলস আপাতত দেখলে হচ্ছে। আমরা আজকে যে অঙ্ক করবো এই 2টা রুলস এর উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, দেখেন 2 নম্বর অঙ্ক থেকে। এখানে 2 নম্বর অঙ্কে কি বলছে, এ কমার্শিয়াল পেপার উইথ ফেস ভ্যালু অফ টাকা 1000 ইজ সোল্ড এট টাকা 950 ফর 120 ডেজ। কস্ট অফ ইস্যু ইজ টাকা 50, হোয়াট উইল বি দা কস্ট অফ কমার্শিয়াল পেপার? তো এখানে কমার্শিয়াল পেপার উল্লেখ আছে, একটু আগে আমরা যে নিয়মটা দেখে আসলাম ওখানে কি লেখা ছিল, ইস্যু এ পেপার অথবা কমার্শিয়াল পেপার উল্লেখ থাকবে কেসিপি নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপার নির্ণয়ের ক্ষেত্রে। এখানে কি সেটা আছে উল্লেখ? জি ভাইয়া। আর এখানে দেখেন আমাদের প্রশ্নে বলেই দিছে যে হোয়াট উইল বি দা কস্ট অফ কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপারের পিছনে আমাদের কতটুকু ব্যয় হবে সেই ব্যয়টা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যদি বাকিতে ক্রয় বিক্রয়ের শর্ত থাকে অর্থাৎ টার্ম থাকে 2, 10, 30 এভাবে থাকে, তখন ওই টার্ম থেকে আমাদের কেটিসি নির্ণয় করতে হয়। আর ইস্যু এ পেপার, কমার্শিয়াল পেপার উল্লেখ থাকলে সেখান থেকে আমরা কেসিপি নির্ণয় করব। এইবার এখানে কেসিপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি 2টা সূত্র আছে, একটা হচ্ছে মেয়াদ 1 বছর হলে আর একটা হচ্ছে মেয়াদ 1 বছরের কম হলে। তো এখানে আমরা নোটে দেখে আসছিলাম যে মেয়াদের কথা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে অঙ্কটা ধরে নিব 1 বছরে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে এমপির মান দেওয়া আছে, এমনি কোনো মেয়াদ কি দেওয়া আছে যে এই অঙ্কের মেয়াদ কতদিন? দেওয়া কিন্তু নেই, সেটা ধরতে হবে এটা। সরি সরি, আমি তো ভুল বলতেছি। আমরা হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে রুলসটা দেখে আসছিলাম মেয়াদ থাকা না থাকা, কমার্শিয়াল পেপারে তো এখানে মেয়াদ থাকা ছিল না, দুঃখিত। তো এখানে আমরা আহ কেসিবি যে সূত্রটা দেখেছিলাম সেটা হচ্ছে এফবি মাইনাস এসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি ইন্টু 100। এখানে আমাদের একটু ভুল আছে, সেটা হচ্ছে দেখেন এখানে এসবি হবে, এনএসবি টা হবে না। ঠিক আছে, এই এনএসবি টা এখানে হবে না, এনটা কেটে দিলাম। তো এসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি ইন্টু 100। তো এটা আমরা মান বসাবো থেকে, এই যে উপরে দেখেন সব দেওয়া আছে, এই যে যে 1000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে ফেস ভ্যালু এফভি, তারপরে সোল্ড অর্থাৎ সেলস ভ্যালু দেওয়া আছে 950, তারপরে এখানে এমপির মান দেওয়া আছে হচ্ছে 120, তারপরে কস্ট অর্থাৎ এই যে পেপারটা ইস্যু করতে এখানে খরচ হয়েছে 50 টাকা। ঠিক আছে,
তো এখানে আমরা 50 টাকা দিলাম, দেওয়ার পরে এখানে সবকিছু বের করে নিতে হবে কিভাবে একটু দেখেন। ভাইয়া, আচ্ছা, তো- হ্যাঁ বলেন। উপরে তো এসবি হবে, তো এসবির মান তো 950 না? হ্যাঁ হ্যাঁ, 950। 1000 মাইনাস 950 ভাগ 900। হুম হুম। আচ্ছা, এখানে এভাবে করলেও হয় বুঝছেন। এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি দিলে এভাবেও হয়, সমস্যা নেই। আচ্ছা, এনএসবি বের করার সূত্রটা কি ছিল বলেন তো? সেলস ভ্যালু থেকে আদার কস্ট বাদ দিতে হবে। তাহলে এখানে সেলস করছে কয়শো টাকায়? 950 টাকায়। তাহলে আমাদের আদার কস্ট আছে কয় টাকা? 50 টাকা। তাহলে 950 থেকে যদি আমরা 50 টাকা বাদ দেই, তাহলে আমাদের এনএসবি আসবে কয় টাকা? 900 টাকা, তাই তো? জি জি, ভাইয়া। মানে এসবি টা আচ্ছা, তো 950 টাকা, তা উপরে তো দেওয়া 900 টাকা। এনএসবির মান দেওয়া হয়েছে, এটা 900 টাকা আছে এনএসবির মান। 950 থেকে 50 টাকা বাদ দিয়ে এখানে 900 টাকা দেওয়া। প্রথমে তো বলা হলো যে এফ বি মাইনাস এ ই, এন এস বি আছে, ওইখানে এস ভি হবে, এই জন্য হ্যাঁ, বলতেছি। সেটা আমি বলছি, এখানে দুই ধরনের সিস্টেমে আছে। এই দুই ধরনের সিস্টেম, আপনি যদি এখানে এসবি দিতে চান এসবি দিতে হবে, নাহলে এনএসবি দিতে হবে। তাহলে আপনি যদি চান যে এখান থেকে এন কাটা, তাহলে কেটে দিয়ে এখানে সেলস ভ্যালু দিতে হবে, 950 টাকা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে। তখন এর নিচের এই এন এস ভি এর মান কত হবে? 900। 900 আসবে, অর্থাৎ 950 ডিভাইডেড 900 × 360। এমপির মান হচ্ছে 120 গুণ 100, এটা দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা লিখতে হবে। আর আমরা যদি দুই জায়গায় এনএসবি দিয়ে করি, সেক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 33.33%। এখানে এসবি দিয়ে করলে হয়তো একটু বেশি বা কম হতে পারে, এটা বিষয় না। তো ঠিক আছে। কখন এন এস ভি দিয়ে করব আর কখন এস ভি দিয়ে করব, নাকি যে কোনো একটা আপনি করলে? যে কোনো একটা একটা জিনিস ফলো করবেন, ঠিক আছে। যে কোনো একটা জিনিস ফলো করবেন। এসবি ঠিক দিয়ে আছে। করলে এসবি, এনএসবি দিয়ে করলে NSB। ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলছে? 3 নম্বর অঙ্কে এখানে বলছে, লিড কর্পোরেশন হ্যাজ জাস্ট সোল্ড এ ইস্যু অফ 90 days কমার্শিয়াল পেপার উইথ অ্যান এ ফেস ভ্যালু অফ টাকা 1 কোটি। তো এখানে আপনার একটা কোম্পানি, তারা কমার্শিয়াল পেপার ইস্যু করতেছে 90 দিনের জন্য। তার ফেস ভ্যালু আছে হচ্ছে 1 কোটি টাকা। দ্য ফার্ম হ্যাজ রিসিভ ইনিশিয়াল প্রসেস অফ টাকা 97,000, 97,80,000 টাকা। তো এখানে ফার্ম তারা রিসিভ করবে কয় টাকা? 97,80,000 টাকা। এরপর কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু সেটা দেখে নিই। বলছে, হোয়াট পার্সেন্টেজ অ্যানুয়াল রেট উইল দ্য ফার্ম পে ফর ফিনান্সিং উইথ কমার্শিয়াল পেপার অ্যাজিউমিং ইটস ইজ রোলড ওভার ইজ 90 days থট আউট দ্য ইয়ার। এখানে যে 90 দিনের মধ্যে তারা এই টাকাটা ফেরত দিবে আবারও, এই 90 দিনের মধ্যে যদি ফেরত দেয় সেক্ষেত্রে তাদের ব্যয় কত হবে। অর্থাৎ তারা 1 কোটি টাকা ফেস ভ্যালু ধরছে, এবং এটাকে তারা বিক্রয় করতেছে 97,80,000 টাকায়। তাহলে এখানে তাদের কতটুকু ব্যয় করতে হবে, অর্থাৎ কমার্শিয়াল পেপারের পিছনে তাকে কতটুকু ব্যয় করতে হবে। আমরা যদি গভীরে ওইভাবে না ঢুকে আমরা যদি সহজে বুঝতে চাই, সেটা হচ্ছে কি, যদি আমাদের এখানে ইস্যু পেপার অথবা কমার্শিয়াল পেপার উল্লেখ থাকে, তাহলে আমরা সেখান থেকে কেসিবি নির্ণয় করি। তাহলে এখানে একইভাবে সেই কেসিপিটা নির্ণয় করতেছি। তো কেসিপি ইকুয়াল টু এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি ইন্টু 100। তো আপনি চাইলে এখানে এসবি দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এফবি এর মান অর্থাৎ ফেস ভ্যালুর মান দেওয়া আছে 1 কোটি, আর এসবি বা এনএসবি এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 97,80,000 টাকা। এটা এসবি। তো এসবি থেকে এনএসবি কিভাবে বের করতে হয়? কস্ট বাদ দিয়ে। তো এই 1 নম্বর রিকোয়ারমেন্টে দেখেন কোথাও কোনো কস্টের কথা বলে নাই। এর উপরে যদি আমরা একটু দেখি, তো এখানে এই 97,80,000 টাকা ব্যতীত একটু আগে যে অঙ্কটা দেখলাম ওইখানে
50 টাকা ব্যয় ছিল ইস্যু করতে, তো এখানে ইস্যু করতে কোনো ব্যয়ের কথা উল্লেখ নেই। তো এসবি থেকে কস্ট বাদ দিয়ে হচ্ছে এনএসবি নির্ণয় করা হয়। তো যেহেতু এখানে কস্ট নেই, সেহেতু এটাই হচ্ছে এসবি, এটাই এনএসবি। তো এরপরে এমপি ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে হচ্ছে 90 দিন। তো এখানে এমপি দেওয়া হয়েছে 90 দিন। এবার মানগুলো আমরা সূত্রে বসিয়েছি, সূত্রে বসিয়ে এখানে ক্যালকুলেশন করেছি, করার পরে যেটা আসছে সেটা হচ্ছে 9%। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এরপরটা দেখেন বলছে, ইফ এ ব্রোকারেজ ফি অফ টাকা 1,96,500, যদি এখানে দালালি খরচ 1,96,500 টাকা পরিশোধ করা হয়, was paid, পরিশোধ করা হয়েছিল, ফ্রম দ্য ইনিশিয়াল প্রসেস টু অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংকার ফর সেলিং দ্য ইস্যু, what effect annual rate will be the firm pay assuming the paper is rolled over is 90 days throughout the year? তো এখানে আমরা দেখেন এ নাম্বারে যখন কেসিপি বের করেছি, তখন কি কোনো খরচের কথা বলা ছিল? ছিল না। এখন বলতেছে যে যদি এখানে দালালি খরচ 1,96,500 টাকা পরিশোধ করা হয়, তাহলে এই যে যে পার্সেন্টেজটা বের করছি এর উপর কোনো প্রভাব পড়বে কিনা সেটা আমরা দেখাবো। তাহলে একই জিনিস নির্ণয় করতে হবে, কেসিপি। তো এখানে আগের বার আমরা কি নির্ণয় করছিলাম? এনএসবি নির্ণয় করছিলাম, যেহেতু আদার্স কোনো কস্ট ছিল না, সেটু যেটাই এসবি হয়েছিল সেটাই এনএসবি ছিল, তাই না? তো এইবার দেখেন এবার কি করতেছে এখানে। আমরা এখানে দেখবো যে ফেস ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1,00,000 1 কোটি টাকা। তারপরে এখানে এসবির মান দেওয়া আছে হচ্ছে আপনার 97,80,000 টাকা। এফসি, এটা হচ্ছে আপনার কস্টের কথা উল্লেখ আছে, যেটা যে ব্রোকারেজ ফি 1,96,500 টাকা। এবার এনএসবি আমরা কিভাবে বের করব? এসবি থেকে কস্ট বাদ দিয়ে। তাহলে এখানে আমরা এসবি পেয়েছি হচ্ছে 97 লক্ষ টাকা। আর এখানে আপনার আসছে হচ্ছে, এখানে একটু মনে হয় ভুল আছে, হ্যাঁ, 97 লক্ষ টাকা হবে, এখানে 97,000 টাকা দেওয়া আছে। একটু আপনার একটু করে নিন সঠিকভাবে, এখানে আমি চেঞ্জ করতে পারবো না। তো 97 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব হচ্ছে 1,96,500 টাকা, বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে এটা, এটাই হচ্ছে এনএসবি। ঠিক আছে। এখানে ইআইআর নির্ণয় করবো আমরা, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, অর্থাৎ ইআইআর নির্ণয় করতে বলছে আমাদের। এখন ইআই নির্ণয় আমরা যে সূত্র শিখছি আমরা সেটাই অ্যাপ্লাই করব এখানে। তো এটা করলেও হবে। এটা আমি এর আগের ক্লাসে আপনাদের বলছিলাম যে ইআই এর যখন আমরা এই সূত্র ইউজ করব, তখন আমাদের এই আরটা কিভাবে বের করে নিতে হবে বা এনটা কিভাবে বের করে নিতে হবে, বলছিলাম এর আগের ক্লাসে। না ভাইয়া, এটা তো বলা হয়, বলেন নাই। ও আচ্ছা, তাহলে আমরা যেটা শিখিয়েছিলাম ওইটা ধরে করতে বলছিলাম নাকি? হ্যাঁ ভাইয়া, ওইটা ধরে করতে বলছিলেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানেও একইভাবে এই যে যে সূত্রটা আমরা করছি কেসিপি, তো কেসিপির এআই নির্ণয় করতে গেলে আমরা কি করি? ইআই নির্ণয় করতে গেলে এখানে আমরা কি করি? একবার অন প্লাস দিই আর একবার অন মাইনাস করি। কিভাবে দেখেন, আমরা সূত্রে দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, আমি যখন কেটিসি করিয়েছিলাম তখনও আমাদের এই একই সূত্র ছিল ইআই নির্ণয়ের ক্ষেত্রে। তো ইআই নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা বাদ দিয়ে আমি বলছিলাম আমরা যে সূত্রটা দেখিয়েছি ওইটা দিয়ে অঙ্ক করতে। একইভাবে বসাবেন এখানে, জাস্ট ব্র্যাকেট দিয়ে অন প্লাস করবেন, এটা থাকবে, এই অংশটা চলে যাবে পাওয়ারে, আর এখানে মাইনাস অন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে গুণ 100 দিয়ে এখান থেকে মানগুলা নিতে হবে জাস্ট। ফেস ভ্যালু দেওয়া আছে 1 কোটি, তারপরে সেলস ভ্যালু যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবো 97,80,000 টাকা। তারপরে এখানে আমরা সেলস ভ্যালু যেটা আছে সেখান থেকে 96,000 টাকা বাদ দিব। ঠিক আছে, এখানে ভুল আছে, 97,080,000, 97,80,000 টাকা হবে এখানে। তো আপনারা একটু সমাধান করে নিয়ে এখানে। আর তাহলে আমাদের এই এন এর মানও লাগবে না, তারপরে আপনার হচ্ছে আর এর যে মান সেটাও বের করার প্রয়োজন হবে না। এক সূত্রের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো। উত্তর একই আসবে, এখানে যেটা আসছে ওইখানে ওটা আসবে। হয়তো 18.52 জায়গায় 53 বা 49, 50 এভাবে আসতে পারে। করতে পারবেন? জি ভাইয়া, পারবো। আচ্ছা। আচ্ছা, এবার পরবর্তী অঙ্কে দেখেন, এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার অন দ্য বেসিস অফ ইআইআর। এখান থেকে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপার কেসিপি নির্ণয় করতে হবে এবং ইআইআর নির্ণয় করতে হবে। এখানে দেখেন কিছু তথ্য দেওয়া আছে, যেমন এই নাম্বারে আছে কমার্শিয়াল পেপার আছে কয়টা? টোটাল 5টা। এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, ই একটা। এইবার
এখানে ফেস ভ্যালু সবকিছু কিন্তু বের করে দেওয়া আছে, রেডি করা আছে, জাস্ট আমরা মানগুলা সূত্রে বসিয়ে পার্সেন্টেজটা নির্ণয় করব। ফেস ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ টাকা, সেলস ভ্যালু 95,000, ম্যাচুরিটি পিরিয়ড 60 দিন, আর ইস্যু কোনো খরচ নেই। তো ইস্যু খরচ না থাকলে যেটাই সেলস ভ্যালু সেটাই নিট সেলস ভ্যালু, তাই না? তো আমরা নির্ণয় করব কি, কেসিপি। আর একটা কথা আপনাদের বলা হয়েছিল না, এর আগের ক্লাসে মেবি আমি বলছিলাম যে এটা কিন্তু ওয়ার্ড ফাইল, আমি আপনাদের পিডিএফ দিতে পারবো না, এই জন্য ক্লাসের প্রত্যেকটা স্ক্রিনশট দিতে হবে। জি ভাইয়া তো বলছিলেন। এখানে, আচ্ছা এখানে এ নাম্বারে কেসিপি নির্ণয় করবো, অর্থাৎ কস্ট অফ কমার্শিয়াল পেপার, এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপি ইন্টু 100। তো এটা দিয়ে আমরা এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট এখানে লিখলাম যে এফবি হচ্ছে 1 লক্ষ টাকা, এনএসবি 95,000 টাকা, এমপি হচ্ছে 60 দিন, দিয়ে এখানে মানগুলা বসিয়েছি। বসানোর পরে যেটা আসছে সেটা হচ্ছে 31.56%। এবার ইআই নির্ণয়ের ক্ষেত্রে কি আমরা এই সূত্রই প্রয়োগ করবো, নাকি এখানে আমি যেটা শিখিয়ে দিলাম যে অন প্লাস এফবি মাইনাস এনএসবি ডিভাইডেড এনএসবি ইন্টু 360 ডিভাইডেড এমপিটা যাবে পাওয়ারে মাইনাস অন ব্র্যাকেট ক্লোজ গুণ 100, এটা দিয়ে করলে আমরা এই অংশটা পাবো। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এবার বি নাম্বারে দেখেন, এফবি আছে হচ্ছে 2 লক্ষ টাকা, সেলস ভ্যালু আছে 1,93,000 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড আছে 180 দিন, আর এখানে ফ্লাটেশন ফ্যাক্টরিং কমিশন আছে 2% অন ফেস ভ্যালু। তো যে কোনো খরচ, কমিশন টমিশন যাই থাকুক না কেন, সেটা আমরা কোথায় ব্যবহার করব, যখন সেলস ভ্যালু থেকে নিট সেলস ভ্যালুতে যাব তখন। তাহলে এখানে বলা আছে কত, 2%, কার উপর, ফেস ভ্যালুর উপর। ফেস ভ্যালু আছে কত, 2 লক্ষ, তাহলে 2 লক্ষ টাকার উপর 2% কাটলে যে টাকা আসবে সেটাকে আমরা সেলস ভ্যালু থেকে বাদ দিব, দিলে যেটা পাবো সেটা হচ্ছে এনএসবি, নিট সেলস ভ্যালু। তো এখানে দেখেন সে বি নাম্বারের কেসিপি নির্ণয় করেছে একইভাবে, ফেস ভ্যালু 2 লক্ষ, এখানে সেই কস্টটা এই যে 2 লক্ষ টাকার উপর 2% কাটা হয়েছে, চার 4,000 টাকা। আর এনএসবি আমাদের ছিল, অর্থাৎ সেলস ভ্যালু ছিল হচ্ছে 1,93,000 টাকা। 1,93,000 টাকা থেকে আমরা 4,000 টাকা বাদ দিব, এখানে এটাও ভুল আছে। 4,000 টাকা বাদ দিব, বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে 1,89,000 টাকা, এখানে আবার ঠিক আছে। ঠিক আছে, 1,90,000 টাকা এখানে দিব, মানগুলা দিয়ে ক্যালকুলেশন করব, করলে এটা আসবে। এরপর ইআই যখন নির্ণয় করব তখন একই সিস্টেমে, একটু আগে যেটা বললাম সেই একই সিস্টেমে ইআই এর সূত্র লিখে আমরা মানটা বের করব, এটা আসবে। এরপরে দেখেন আমরা সি নাম্বারে বের করব, সি নাম্বারে যখন বের করব তখন এখানে কস্ট বাদ দিতে হবে। এখানে চেঞ্জ হচ্ছে এইটা যে নিট সেলস ভ্যালু বের করতে যে অনেক সময় কস্ট দেওয়া থাকতেছে, অনেক সময় থাকতেছে না। যেমন প্রথমটায় দেখেন কস্ট দেওয়া নেই, যখন কস্ট দেওয়া ছিল না তখন এটাই সেলস ভ্যালু ধরছিলাম, এটাই এনএসবি ধরছিলাম। যখন কস্ট দেওয়া আছে তখন এই সেলস ভ্যালু থেকে সেই কস্টটা বাদ দিয়ে দিয়ে আমরা এনএসবি নির্ণয় করতেছি। যেমন এখানে একটা কস্ট, এখানে আর একটা কস্ট, এখানে দুইটা কস্ট, তাহলে কস্ট যতগুলাই থাকুক না কেন সব বাদ দিয়ে আমরা কি নির্ণয় করব, সেলস ভ্যালু থেকে নিট সেলস ভ্যালু নির্ণয় করব। এখানে প্যাচটা কি বুঝতে পারছেন? দেখেন সবকিছু সিমিলার, জাস্ট এটা এখানে একটা কস্ট, এখানে আর একটা কস্ট, এখানে দুইটা কস্ট, এখানে তিনটা কস্ট, এই হচ্ছে পার্থক্য। বুঝছেন কি বলছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি কি এই পর্যন্ত আসছিলাম, বি নাম্বার পর্যন্ত না? এটার স্ক্রিনশট দিছেন? হ্যাঁ ভাই নিছি। আচ্ছা তাহলে এবার সি নাম্বারটা নেন একটু। তারপর এই নাম্বারটা নিয়ে নেন। ভাইয়া নিছি। আচ্ছা, আচ্ছা এবার আমরা আসবো হচ্ছে ব্যাংক লোনের অংশে। তো এখানে বলছে ইমু কর্পোরেশন হ্যাজ ব্রড অ্যাড টাকা 5 লক্ষ ফর রূপালী ব্যাংক ফর অন ইয়ার্স এট 12% ইন্টারেস্ট রেট। তো ইমু কর্পোরেশন রূপালী ব্যাংকের নিকট থেকে 5 লক্ষ টাকা ধার করবে বাৎসরিক 12% সুদের হারে। তা ব্যাংক ডিডাক্ট ইন অ্যাডভান্স
মেইনটেনেন্স 20% কম্পেনসেটিং ব্যালেন্স ডিটারমাইন দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর। তো ব্যাংক ডিডাক্ট কর্তন করছে, কি কর্তন করছে? ইন অ্যাডভান্স। অ্যাডভান্স বললে কি, ব্যাংক লোনের ক্ষেত্রে আমরা দেখে আসছি না তিনটা পদ্ধতি, কালেক্ট বেসিস, ডিসকাউন্ট বেসিস, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। তো এখানে অ্যাডভান্স বা আপনার হচ্ছে ডিসকাউন্ট, এই কথাগুলো বলা থাকলে কোন বেসিসে করতে হয়? কালেক্ট বেসিসে নাকি ডিসকাউন্ট বেসিসে? ডিসকাউন্ট বেসিসে। ডিসকাউন্ট বেসিসে। এখানে অ্যাডভান্স বলা আছে, তাই না? তো অ্যাডভান্স বলা থাকলে এটা চলে যাবে ডিসকাউন্ট বেসিস। এখানে বলছে ব্যাংক ডিডাক্ট ইন অ্যাডভান্স। তো ব্যাংক কি কর্তন করছে? অগ্রিম সুদ কর্তন করছে এবং ক্ষতিপূরণ তহবিল, যেটা কম্পেনসেটিং ব্যালেন্স, সেটা কর্তন করছে। তো আমাদের বের করতে বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর। তো এখানে আমরা জানি যে দুই ধরনের মেয়াদ আছে, একটা বছর পরিপূর্ণ থাকলে অর্থাৎ 1 বছর হলে, আর একটা হচ্ছে 1 বছরের কম সময় হলে। তো আমরা একটা নোট দেখে আসছিলাম যে অঙ্কে যদি কখনো কোনো মেয়াদ উল্লেখ না থাকে তখন 1 বছর ধরে 1 বছরের যে সূত্র আছে সেটা ইউজ করতে হবে। এখানে কোনো মেয়াদ উল্লেখ নেই, এই জন্য আমরা ধরে নিব এটা 1 বছরের অঙ্ক। এই জন্য ইআইএন নির্ণয়ের ক্ষেত্রে সূত্র লিখবো কি, অ্যানুয়াল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট ডিভাইডেড টোটাল লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট। আমরা যে সূত্রটা শিখছি ওই সূত্রটা এখানে লিখবো। এবার আমাদের ইন্টারেস্ট বের করতে হবে, লোন টাকা দেওয়া আছে, কম্পেনসেটিং ব্যালেন্স বের করতে হবে, করে তারপরে এখানে বসাইতে হবে। আমাদের লোনের পরিমাণ, টোটাল লোনের পরিমাণ হচ্ছে 5 লক্ষ। এবার ইন্টারেস্ট রেট আছে 12%, তাহলে 5 লক্ষের উপর 12% কাটবো, কাটলে আসবে 60,000 টাকা। তো আমরা একটু আগে একটা নোটে দেখে আসছি যে কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টারেস্ট দুটোই টোটাল লোনের উপর কাটতে হয়। তো ইন্টারেস্ট কেটে বের করলাম 60,000 টাকা, কম্পেনসেটিং ব্যালেন্স কাটতে হবে 20%, কাটলে আসলে 1 লক্ষ টাকা। তো এখানে 60,000 টাকা ইন্টারেস্ট বসিয়েছি, টোটাল লোন 5 লক্ষ, কম্পেনসেটিং ব্যালেন্স 1 লক্ষ, তারপরে ইন্টারেস্ট হচ্ছে 60,000। এটা দিয়ে ক্যালকুলেশন করলে আসবে 17.65%। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিনশট দিছেন এটা? হ্যাঁ ভাইয়া, নিছি। আচ্ছা, তাহলে এর পরবর্তী যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাংক লোনেরই অঙ্ক দেওয়া আছে, চারটা পার্ট ভাগ করে। তো এই একটা অঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্যাংক লোন নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এখানে কি বলছে একটু লক্ষ্য করেন। স্যার, প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়বো। এখানে কি বলছে? ইস্কান সিমেন্ট লিমিটেড ওয়ান্টেড টু ব্রড টাকা 20 লক্ষ ফ্রম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক for on years to provide for working capital requirement. The bank has given four alternative. তো আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক, ইস্কান সিমেন্ট লিমিটেড, সে স্ট্যান্ডার্ড ব্যাংক নিকট থেকে 20 লক্ষ টাকা ঋণ নিবে। তো ব্যাংক থেকে চারটা অল্টারনেটিভ দিছে, তার মধ্যে প্রথম অল্টারনেটিভ হচ্ছে 12% লোন অন এ ডিসকাউন্ট বেসিস, অর্থাৎ ডিসকাউন্ট বেসিসের মাধ্যমে 12% সুদ তারা নিবে উইথ 15% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট, এবং এখান থেকে তারা কম্পেনসেটিং ব্যালেন্স সিবি কাটবে হচ্ছে 15%। এই হচ্ছে একটা সুযোগ। আর দ্বিতীয়টা হচ্ছে 10% লোন নিবে, সরি 10% ইন্টারেস্ট নিবে ডিসকাউন্ট বেসিসে, আর 15% কম্পেনসেটিং ব্যালেন্স। এরপরেরটা হচ্ছে 15% সুদ নিবে কালেক্ট বেসিস, আর এখান থেকে কোনো ক্ষতিপূরণ তহবিল রাখা লাগবে না, নো কম্পেনসেটিং ব্যালেন্স। তারপর একটা হচ্ছে 14% লোন অন ডিসকাউন্ট বেসিস উইথ নো